ভারতের এই মুহূর্তে ম্যাপ এবং গ্রেটার নেপালের ম্যাপ, এই কম্প্যারিজনটা দেখুন। আমরা যদি দুটো ম্যাপ আপনাদের সামনে তুলে ধরি, ভারতের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, নেপালের অংশটা ভারতের ম্যাপে দেখতে পাচ্ছেন কতটুকু, এবং অন্যদিকে গ্রেটার নেপালের ম্যাপটা দেখুন। গ্রেটার নেপাল ভারতের ভূভাগ, ভারতের জায়গা, ভারতের জমি, উত্তরাখণ্ড ক্রস করে হিমাচলেরও কিছুটা অংশ চলে গিয়েছে। অন্যদিকে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে যেরকম কর্নেল চৌধুরী বিশ্লেষণ করছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র, লোকসভা কেন্দ্র বারাণসী, সেই বারাণসীকে গ্রেটার নেপালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিহারের 95% এরিয়া এই গ্রেটার নেপালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের জন্য আরও চিন্তার, মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য চিন্তার জায়গা যেটা, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরবঙ্গ, গোটা উত্তরবঙ্গ এই গ্রেটার নেপালে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই ম্যাপ যদি আমরা বিশ্লেষণ করি, এবং এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো এই প্রশ্নে, সেটা হচ্ছে গিয়ে কোনো একজন দেশের কোনো একটি গোষ্ঠী, কোনো একটি অ্যাজিটেটেড গোষ্ঠী, তারা এই ধরনের বক্তব্য রাখছে বা তারা এই ম্যাপ সামনে আনছে, সেটা একরকম। কিন্তু একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তার তো অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। তিনি নিজের দেশের কোনো একটি অংশ নিয়ে কথা বলছেন না, তিনি কথা বলছেন আন্তর্জাতিক সীমানা নিয়ে। এবং এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নেপালের কীরকম থাকবে। কর্নেল চৌধুরী। একদম স্বপন, 1768 সালে, একটু নেপাল নিয়ে যারা পড়াশোনা করেছে প্রত্যেকে জানবেন, 1768 সালে পৃথ্বী নারায়ণ শাহ, এই শাহ ডাইনেস্টি, আমরা আবার পরে 1990 আমরা জানি তখন এই নেপালের রাজতন্ত্র স্থাপিত হলো। কিন্তু 1768 সালে ইউনিফাইড নেপাল, যে নেপাল এখন আমরা প্রত্যেকে জানি, সেই নেপাল পৃথ্বী নারায়ণ শাহ, একজন গোর্খা, তিনি ওটাকে এস্টাবলিশ করেছিল অ্যাজ এ ইউনিফাইড নেপাল। এই যে অংশগুলো তারা এখন ক্লেম করছে, কোনো দিনই যখন আপনি নেপালের ইতিহাসে যাবেন, কোনো দিনই, অথবা অ্যাংলো নেপালিজ ওয়ার যখন হয়েছিল, এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে যান, তাহলে ইতিহাস বলছে এই কোনো পার্ট কোনোদিনই নেপালের সঙ্গে যুক্তও ছিল না। মানে দূর দূর এগুলো চিন্তাধারা করতে গেলেও বলা যাবে না। কিন্তু যেখানে আমরা দেখেছি মালদার থেকে তার ওপর কমপ্লিট নর্থ বেঙ্গল, আমাদের উত্তর বাংলা, সেটাকে কমপ্লিট জুড়ে দিয়েছে অখণ্ড নেপালের সঙ্গে। বারাণসী এবং উত্তরাখণ্ড, লিপু লেকের মতন বিভিন্ন জায়গায় এই অখণ্ড নেপালের সঙ্গে জুড়ে দিয়েছে। আমার মনে হয় এইটা কারা করেছে, এটা দুর্ভাগ্যজনক। এইটাতে আরো বিচ্ছিন্নতাবাদ বাড়বে। ভারতের সঙ্গে নেপালের যে একটা সুন্দর সৌন্দর্য রিলেশনশিপ, সেটার ব্যাঘাত ঘটবে। বিচ্ছিন্নবাদকে আমরা আরো টেনে আনছি যদি এই জিনিসগুলো আলোচনা করি। এবং নেপালের কালকে যদি ধরুন বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হয়ে গেল, এখন ইন্টারিম একজন হবে, ইলেকশনে যদি উনি আসেন এবং জেনজেড যদি চায় বালেন্দ্র শাহকে, এবং তিনি এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, এবং এই ইমপ্লিমেন্টেশন কেউ তার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা ডিপ স্টেট অথবা সিআইএ ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র, এর হোয়াট ইজ দ্য আউটকাম, এর রেজাল্ট কি হবে স্বপন, আমরা প্রত্যেকে জানি। একদমই। এবং প্রত্যেকেরই আশ্চর্যজনকভাবে ভারতের এই প্রতিবেশী দেশগুলোর ভারতের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের ওপর তাদের খুব লোভ, তারা লালায়িত ভারতের এই মূল ভূখণ্ডের ওপর। আমরা আরও বিস্তারিত আলোচনায় আসব। এই যে উত্তরবঙ্গকে কেটে দিয়ে যেরকমভাবে গ্রেটার নেপালের ম্যাপ ফাঁস করা হচ্ছে, ঠিক একই রকমভাবে কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি সালতানাতে বাংলাদেশেরও কিন্তু এই 7 সিস্টার্স নিয়ে খুব স্বপ্ন, তারা একটা দেশ গঠন করবে। গ্রেটার নেপালের ম্যাপটা আপনারা দেখেছেন, এবার সালতানাতে বাংলার যে ম্যাপ, সেই ম্যাপটাও আপনাদের একটু দেখাই, তাহলে আইডিয়াটা আপনাদের স্পষ্ট হবে যে এই সালতানাতে বাংলার যে ম্যাপ, যেটা এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার,
সেই সরকারের তরফ থেকে অনেকে বলেন যে এটা জামাতের পাপেট সরকার, সেই পাপেট সরকার তারা এই সালতানাতে বাংলার খ্বাব দেখছে তারা, এবং এটাও জামাতে ইসলামের মস্তিষ্ক প্রসূত, তারাই এগুলো নাকি তৈরি করছে। একবার দেখুন ম্যাপটা, ওড়িশা অবধি চলে গিয়েছে নিচে, এবং তারপর দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি এদিকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ তো পুরোটাই দখল করে নিয়েছে, পুরো সেভেন সিস্টার্স দখল করে নিয়েছে, মায়ানমারের কিছুটা অংশে তারা হাত বাড়ানোর চেষ্টা করছে, মানে কীরকমভাবে তারা এই সালতানাতে বাংলাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, আপনি বলছিলেন যে নেপালের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, কারণ নেপাল এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতো, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো। ওলি, কেপি শর্মা ওলি, তার সরকার, সেই সরকার আসার পর কি ভারতের সঙ্গে সম্পর্ক সেরকম ভালো ছিল? এক্ষেত্রে আমার আরও একটি প্রশ্ন, যে কেপি শর্মা ওলি দুদিন আগেই এসসিও সামিটে গেলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা হলো, করমর্দন করলেন, সৌজন্য বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন, তিনি এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালি সেনার একটি ক্যাম্প, শিবপুরি ক্যাম্পে তিনি রয়েছেন, এবং সেখান থেকে ভারতকে দায়ী করছেন এসবের জন্য। একদম ঠিক বলেছেন আপনি স্বপন, এবং এসসিওতে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এত কোলাকুলি, এত হ্যান্ডশেক, এবং আমরা যেটা জানি ওলি সবসময় ভারতের পক্ষে কোনোদিনই ছিল না, কারণ কোহলি ওয়াজ অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই চীন, মানে চায়না কিন্তু অনেকভাবে যেহেতু কমিউনিস্ট গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতো, এবং তার সঙ্গে একটা ডিপ স্টেট সিআইএ এবং আইএসআই এর একটা বড় ঘাঁটি, যত না, আমি বারবার বলি, যত না নেপালের নাগরিক সাধারণ আছে তার থেকে বড় ঘাঁটি যারা নেপাল নিয়ে ঘেঁটেছে তারা জানে নেপালের বড় ঘাঁটি হচ্ছে আইএসআই এবং সিআইএ এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সি। নেপাল ইজ আ হটবেড অফ অল সাচ অ্যাক্টিভিটি, কারণ একদম খুললাম ছুট দিয়েছে, এবং সেখানে ওলি আজকে আঙুল খুলছে ভারতের দিকে যে এই পুরোটাই নাকি ভারত করেছে। আপনি বলুন স্বপন, এবং যারা আপনার দর্শক দেখছে গালাগালিও দিতে পারে, কিন্তু ভারত করে ভারতের লাভ কি হবে? আমি তো যা করব আমার ইন্টারেস্টের জন্য, আমি তো আর নেপালের মতন অখণ্ড নেপালকে অথবা অখণ্ড ভারতকে, নেপালকে পুরো ভারতের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি না। মানি ভারতবর্ষের লোক মানি নেপাল ইজ এ সভারেন কান্ট্রি, তাই সেটা একটা ডেমোক্রেটিক ফেডারেল একটা রিপাবলিক দেশ, আমরা সেখানে হস্তক্ষেপ করি না। ভারত চীনের মতন এক্সপ্যানশনিস্ট না যে আমি আজ এইটা দখল করে নেবো, তাইওয়ান দখল করে নেবো, তিব্বত দখল করে নেবো, না। ভারত প্রগতিশীল দেশ, ভারত শান্তিপ্রিয় দেশ। আপনি 1000 বছর পেছনে চলে যান, ভারত কোনোদিন কোনো অন্য রাষ্ট্র গিয়ে সেটাকে নিয়ে নেবার এই যে একটা ছকপন্থী কোনোদিন আটেনি। ভারত নিজে ভারতের অনেক জায়গায় চলে গেছে, কিন্তু ভারতের যে সার্বভৌমত্ব তার বাইরে ভারত অন্য কারোর সঙ্গে লড়তে জেনারেলি যায় না, কারণ ভারত, আমরা নিজেদের মধ্যে থাকি, আমরা যুদ্ধের ওপর পয়সা খরচা না করে মানুষের উপর, আমাদের 140 কোটি মানুষের উপর পয়সা খরচা করে ভারতকে প্রগতিশীল এবং ডেভেলপ করার আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য না নেপালকে ভাঙা, আমাদের উদ্দেশ্য না ভাঙা,